আমরা এত খারাপ টেস্ট টিম না, ট্রাস্ট মি। আমরা এর থেকে অনেক বেটার একটা টেস্ট টিম। আমরা যে রেজাল্টের অপেক্ষা ছিলাম সেই রেজাল্টটা চলেই এসেছে। বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান্সরা রয়েছেন, যারা ক্রিকেট নিয়ে এতটা ফ্রাস্ট্রেটেড, খেলা দেখবেন না, তারা অন্তত স্কোর কার্ডটা ফলো করেন। এবং স্কোর কার্ডটা যখন ফলো করেছেন এবং যখন দেখেছেন যে বাংলাদেশ ইনিংস এবং 78 রানে দ্বিতীয় টেস্টটা হেরেছে, খুশির অন্ত নেই। সবাই যে যার মতো করে কথাবার্তা বলেই গেছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম ফাইনালি বাংলাদেশ তাদের চিরাচরিত রূপে ফিরে এসেছে। প্রথম টেস্ট ড্র, সেটা ছিল একটা ফ্লুক। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরেছে কলম্বোতে। এই মাঠেই চতুর্থ ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং তার মধ্যে 3টা ম্যাচেই তারা ইনিংস ব্যবধানে হেরেছিল, তার মধ্যে এটা একটা। এবং এইভাবে আসলে 25 বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার যেই সাফল্যটা বা টেস্ট স্ট্যাটাস পাওয়ার যেই রজত জয়ন্তীটা সেভাবে সেলিব্রেট বাংলাদেশ করবে ক্রিকেট মাঠে, সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করে নাই বা চাইছিল না আর কি। তবে অনেকেই এক্সপেক্ট করছিল বা খুশিও হচ্ছিল একদিক থেকে যে হ্যাঁ ক্রিকেটের অধপতন হচ্ছে, ক্রিকেটটা আসলে ব্যান হয়ে যাওয়া উচিত, এই ধরনের আলাপ আলোচনা আবারও কিন্তু শুরু হয়ে গেছে। তবে মোদ্দা কথা এটা যে আসলে আমরা স্কোর কার্ড দেখে কেন এত ম্যাচ ফলো করার চেষ্টা করছি, বা স্কোর কার্ড দেখে সেটার বিষয়ে আমরা এত মতামত কেন দিচ্ছি। ম্যাচটা তো আমরা দেখছি না, প্রত্যেকটা বল, প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা ইনিংস, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা শুধুমাত্র স্কোর কার্ড দেখি, স্কোর কার্ড দেখে এসে বলি যে ভাই দিস ইজ হোয়াট হ্যাপেন্ড, আমরা ইনিংস এবং 78 রানে হেরেছি, সুতরাং বাংলাদেশ খুব বাজে একটা দল, শ্রীলঙ্কা বাংলাদেশকে ডমিনেট করেছে, এটাই হওয়ার কথা ছিল, আমরা আসলে টেস্টে এই জায়গাতেই আছি। এর চেয়ে কি একটু ইনডেপথ যাওয়া যায় কিনা? নিশ্চয়ই যাওয়া যায়, তবে আমরা যাই না, যেতে চাই না, অত ধৈর্যও নেই, অত আশাও হয়তো আমরা টিম থেকে করছি না এই মুহূর্তে। বাট আমি একটা ভিন্ন জিনিস চেষ্টা করব। আমি চেষ্টা করব কিছু কারণ বের করতে, যে কারণগুলোর জন্যই আসলে এই ইনিংস ব্যবধানের পরাজয়টা, এবং সেই কারণগুলো শুনে আপনাদের মনে হতে পারে যে ব্যাপারটা ইফস অ্যান্ড বাটসের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যদি ওটা হতো তাহলে এটা হতো, ব্যাপারগুলো এরকম। তবে দিন শেষে তো এরকমই, যখন পরাজয় হয়, যখন একটা পোস্টমর্টেম করতে হয় কোনো ধরনের একটা ডিফিটের বা একটা নেগেটিভ রেজাল্টের, তখন কিন্তু আপনার মাথায় অনেক ধরনের ইস্যুস আসবে। কিন্তু আমার কাছে মনে হয় আমরা বেসিক কিছু ইস্যুস, যেগুলো আসলে আমাদের দলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই মুহূর্তে এই কনটেক্সটে সেই ইস্যুসগুলোকে অ্যাড্রেস না করলে অযথাই আমরা স্কোর কার্ড দেখে একদিন ভালো করলে বলবো যে ভালো করেছে কিন্তু এটাই তাদের ফ্লুক, আবার আরেকদিন খারাপ করলে বলবো যে খুবই খারাপ, এটাই তাদের ন্যাচারাল পারফরমেন্স। তো ওই ধরনের একটা মাইন্ডসেট থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সেরকম একটা চিন্তা ভাবনা থেকেই আসলে আমার এই ভিডিওটি বানানো। প্রথম টেস্টে কি হয়েছিল, মেহেদী হাসান মিরাজের জ্বর হয়েছিল, তিনি জ্বরের কারণে খেলতে পারেননি। বাংলাদেশ 4জন বোলার নিয়ে বল করেছে, তবে সেই টেস্টটাতে ব্যাটিংয়ে বাংলাদেশের পারফরমেন্সটা ভালো ছিল। উইকেটটা যেরকম স্পিন ফ্রেন্ডলি হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সেই স্পিন ফ্রেন্ডলিনেসটা ছিল না, এবং মোটামুটি 5 দিনই উইকেটটা ভালো ব্যবহার করেছে, যে কারণে ব্যাটাররা সময় পেয়েছেন, সুযোগগুলো কাজে লাগিয়েছেন এবং খেলে গেছেন। তো এই জায়গাটায় এসে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কোথায় সমস্যায় পড়লো? প্রথম টেস্টটা যখন শুরু হয় তার ঠিক আগ মুহূর্তে কিন্তু নাজমুল হোসেন শান্ত এজ এ ক্যাপ্টেন অনেক প্রেশারের মধ্যে ছিলেন, যে আসলে তিনি তাকে না জানিয়ে ওডিআই ক্যাপ্টেন্সিটা তার থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। এই একই সিরিজের মধ্যে যখন ওডিআই সিরিজটা হবে তখন মেহেদী মিরাজ ক্যাপ্টেন থাকবেন, এই বিষয় নিয়ে খানিকটা জটিলতা হচ্ছিল, এবং সেই বিষয়গুলো নিয়েই মাথায় নিয়েই কিন্তু নাজমুল শান্ত প্রথম টেস্টে টিমের ক্যাপ্টেন্সিটা করেছেন। এবং প্রথম টেস্টে তিনি যখন জোড়া শতকটা হাঁকান, সেটার পরে নিশ্চয়ই তিনি অন্ধ নন বা তার কান নিশ্চয়ই বন্ধ নেই। নিশ্চয়ই খবর পেয়ে গেছেন এটাও যে বাংলাদেশ একটা টেস্ট ড্র করার পরেও নাজমুল শান্ত 2 ইনিংসে 2টা সেঞ্চুরি খেলার পরেও তাকে নিয়ে প্রচুর কটু কথা হয়েছে। তাকে নিয়ে এটা কথা হয়েছে যে তিনি সেলফিশ খেলছেন, মুশফিককে নিয়ে কথা হয়েছে তিনি সেলফিশ ক্রিকেট খেলছেন, তিনি নিজের জন্য খেলেছেন, দলের জন্য খেলেননি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমি কিন্তু ব্যাপারটাকে পজিটিভলি দেখছিলাম, যে আসলে বাংলাদেশের ব্যাটাররা উইকেটে সময় ক্ষেপণ করছেন, তারা অনেকটা সময় নিয়ে ব্যাটিং করছেন, বড় বড় রান করছেন, সেটা তো একটা পজিটিভ দিক। আমি জানি না এটার মধ্যে কিভাবে আমরা এত নেগেটিভিটি খুঁজে পাই। আমরা ম্যাচটা হারিয়েও নাই, ড্র হয়েছিল ম্যাচটা। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি অ্যাটলিস্ট বাংলাদেশের এই সিচুয়েশনে, যেখানে তাদের ট্রানজিশনটা চলছে, সেই জায়গাটাতে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরুতে বাংলাদেশ একটা ড্র করেছে, সেটা কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট না। বাট দ্বিতীয় টেস্টের আগেই যখন নাজমুল শান্তকে আবারও জার্নালিস্টরা কোয়েশ্চেন করা শুরু করেছে যে আপনি কি প্রতিশোধ নেওয়ার জন্য বা মানুষজনকে, হেটার্সদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই 2টো সেঞ্চুরি করেছেন কিনা, আবারও কিন্তু তার মাথার ভেতরে এই ব্যাপারগুলো আমরাই ইনজেক্ট করে দিচ্ছি, আমরাই ঢুকিয়ে দিচ্ছি, যে একটু নেগেটিভিটি ঢোকানোর একটা চেষ্টা আর কি ওই দিক থেকে। শান্ত তখন মনে হচ্ছিল যে প্রেস কনফারেন্সটা ভালো হ্যান্ডেল করেছেন। দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ যখন মিরাজকে ফিরে পেয়েছিল, বাংলাদেশ 5জন বোলার নিয়ে খেলবে, সেটা একটা পজিটিভ দিক ছিল। তবে নেগেটিভ দিক আবারও বলবো, একটা জিনিস, টিম ব্যালেন্স কিভাবে ঠিক করতে হবে সেটা নিয়ে বাংলাদেশ খুব একটা কনসার্ন তারা দেখায় নাই।
একেবারেই অফ ফর্মে থাকা ওপেনার এনামুল হক বিজয়কে বাংলাদেশ আরও একটা সুযোগ দিতে হবে বলে দিয়েছে দ্বিতীয় টেস্টেও, এবং সেই দ্বিতীয় টেস্টেও তিনি মিজারেবলি ফেল করেছেন। প্রথম ইনিংসে ডাক, পরের ইনিংসে 19 রান তিনি করেছেন। টি-20 স্টাইলে খেলার একটা চেষ্টা ছিল এবং বোঝা যাচ্ছিল যে কোনো সময় তিনি আউট হয়ে যাবেন, আউটও হয়ে গেছেন। সো তার মোটামুটি টেস্ট অধ্যায়টা শেষ বলে দেওয়া যেতে পারে। হয়তো রিসেন্ট সময়, রিসেন্ট হিস্ট্রিতে বা রিসেন্ট ফিউচারে আমরা দেখবো না এই মুহূর্তে তাকে আবার দলের মধ্যে আসতে। বাট আর সমস্যাগুলো কোথায় হয়েছে? 5 জন বোলার আমরা নিয়েছি, ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হয়ে গেছে মেহেদী মিরাজের কাছ থেকে অতিরিক্ত এক্সপেকটেশন। তিনি গত টেস্ট সাইকেলে বাংলাদেশের বেস্ট পারফর্মার ছিলেন, বল হাতে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন তিনি। তবে মাত্রই যেহেতু জ্বর থেকে এসেছেন, দ্বিতীয় টেস্টে আমার মনে হচ্ছে যে তার কাছ থেকে আমরা নিশ্চয়ই আবারও একটা আসার সঙ্গে সঙ্গে সেঞ্চুরি, বোলিংয়ে 30 ওভার বল করে দেওয়া, সেই বিষয়গুলো এক্সপেক্ট করছিলাম কিনা জানি না, আমি খুব একটা এক্সপেক্ট করিনি। আমি মূলত ভাবছিলাম যে 4 জন বোলারের পাশাপাশি যখন ফিফথ বোলারের প্রয়োজন হবে তখন মিরাজ আসবেন। সাকসেসফুল হতে পারেনি মেহেদী হাসান মিরাজ। হ্যাড অ্যান অফ ডে, হ্যাড অ্যান অফ গেম। এই পুরো টেস্ট ম্যাচটার মধ্যেই তার বোলিং ব্যাটিং কোনো পারফরমেন্সই খুব একটা ভালো হয়নি। সেটা আমরা সাইড লাইনে রেখে দিলাম যে হ্যাঁ, একজন জ্বর থেকে ফিরে আসা প্লেয়ার, তিনি খেলেছেন দ্বিতীয় ম্যাচটা এবং তেমন একটা ভালো পারফরমেন্স দিতে পারেননি। তবে মূল সমস্যাটা আমার আরও মনে হয়েছে, এক, ক্যাপ্টেনকে আমরা আন্ডার প্রেশার রেখে দিয়েছিলাম অন্যান্য বিষয় নিয়ে। দ্বিতীয় টেস্টে তিনি আসলে কতটুকু কনসেন্ট্রেট করতে পারছিলেন আমি জানি না। তার মাথায় হয়তো এটাও ঘুরঘুর করছিল যে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর তিনি ঘোষণা দিবেন যে তিনি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে নিজেকে অব্যাহতি দিতে চান। তো সেই বিষয়গুলো তার মাথায় হয়তো বেশি ঘুরছিল। অফ দ্য ফিল্ড অনেক কিছু ঘুরছিল। মেহেদী মিরাজ ফিরে এসেছেন, ভালো কথা। জাকের আলী অনেককে বাদ দিয়ে মেহেদী মিরাজ ফিরেছেন। এনামুল হক বিজয়কে আমরা রেখে দিয়েছি অ্যাজ অ্যান ওপেনার, যে এখানে তিনি ফেলও করে গেছেন। এবং সেই সাথে জাকের আলী অনেকের মূল যেই কাজটা, যেটা আসলে ফার্স্ট টেস্টে প্রয়োজন হয়নি, যে লোয়ার অর্ডারে যখন কোনো বিপদে পড়ে যায় বাংলাদেশ, যখন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, তখনই কিন্তু তিনি রানগুলো তুলেছেন। জাকের আলী অনেকের রিসেন্ট টেস্ট হিস্ট্রি তাই বলে। আমরা কিন্তু তাকেই বাদ দিয়েছি। এই লাক্সারি তো ভাই আমাদের নাই। একটা টেস্টে না হয় আমাদের টপ অর্ডাররা রান পেয়েছেন মোটামুটি অনেকেই, দ্বিতীয় টেস্টে যে আমরা বিপদে পড়বো না সেটার কোনো গ্যারান্টি ছিল না। এবং এই টেস্টটাতে আমার কাছে মনে হয় যে জাকির আলী অনেককে বেশি প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আমরা তাকে মিস করেছি, তার সার্ভিসটা মিস করেছি। এবং বাংলাদেশ দুটো ইনিংসেই প্রথমে ব্যাট করতে নেমে যখন 247 করলো, সেখানেও আমরা মিস করেছি আসলে যে লোয়ার অর্ডারে যখন কয়েকটা উইকেট, 3-4টা উইকেট পড়ে যায়, তখন একটা যে পার্টনারশিপ গড়তে হবে, সেই স্পেসটার মধ্যে জাকির আলী অনেককে আমি অন্তত মিস করেছি ফার্স্ট ইনিংসে। দ্বিতীয় ইনিংসেও যখন বাংলাদেশ ডেফিনেটলি তখন খেলা থেকে অনেকটাই ছিটকেই গেছে, শ্রীলঙ্কা 211 রানের লিড নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে নামায়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র 133 রান করেছে এবং স্পিনিং কন্ডিশনে কুলিয়ে উঠতে পারেননি ব্যাটাররা। সেই জায়গাটাতেও আমার কাছে মনে হয়েছে জাকির আলী অনেক থাকলে আমরা হয়তো ইনিংস ব্যবধানের হারটা এড়াতে পারতাম, বা ইভেন প্রথম ইনিংসেও যে 247, সেখান থেকে আমরা হয়তো 350-র দিকেও যেতে পারতাম, যদি একটু প্রতিরোধ করার মতো পারফরমেন্স জাকির আলী মিডল অর্ডারে দিতে পারতেন। এখন এটা আমার মতামত, আপনাদের মনে হতে পারে যে আমি আসলে অযাচিত কথাবার্তা বলছি কিংবা জোর করে একটা কিছু এস্টাবলিশ করার চেষ্টা করছি। ব্যাপারটা এরকম নয়। আমার কাছে মনে হচ্ছে টিম ব্যালেন্সটা বাংলাদেশের দ্বিতীয় টেস্টে ঠিক ছিল না। মাইন্ডসেটটা অফ দ্য কোর, অফ দ্য লিডারশিপ কোর, সেটাও ঠিক ছিল না। এবং টেস্ট শেষ হওয়ার সাথে সাথেই দেখলাম শান্ত কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি আর টেস্ট ক্যাপ্টেন্সি করতে চান না, এবং তিনি বলেছেন যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এই তত্ত্বে তিনি বিশ্বাসী নন। এতে করে ড্রেসিং রুমে টক্সিসিটি ছড়িয়ে যায়। তো সেইখান থেকেই দলের ভালোর কথা চিন্তা করে তিনি নাকি নিচে নেমে আসছেন বা ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। যদিও বিসিবির মতামতটা আবার ভিন্ন, তারাও নাকি বলছে যে তাদের সঙ্গে শান্তর এসব নিয়ে কোনো আলোচনাই হয়নি, তিনি নিজের মতো করে একটা সিদ্ধান্ত বিদেশের মাটিতে বসে জানিয়ে দিয়েছেন। সো অনেক ড্রামা হতে থাকবে আমার মনে হয় অফ দ্য পিচ, এবং সেটার রেজাল্টটা হয়তো আমরা দেখবো ওডিআই এবং টি-20 সিরিজেও এটার ইম্প্যাক্ট থাকতে পারে। হয়তো বাংলাদেশ স্ট্রাগল করতে পারে এই জায়গাটার মধ্যে এসে, কারণ অ্যাজ এ টিম আসলে আমরা চিন্তা করতে পারছি না এখন। অনেক ইন্ডিভিজুয়ালাইজ, অনেক ফ্র্যাগমেন্টেড স্পোরাডিক চিন্তাভাবনা আমাদের ভিতরে এখন ঘুরছে, এবং সামহাও আমরা নিজেরাও অ্যাজ ফ্যান্স, আমরা নিজেরাও অ্যাজ মিডিয়া উস্কে দিচ্ছি এই ধরনের সিচুয়েশনগুলোকে। যাই হোক, দ্বিতীয় টেস্ট হেরে যাওয়াতে বাংলাদেশ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে তাদের প্রথম পরাজয়ের স্বাদটা পেয়ে গেল, কোনো ট্রফিও তারা পায়নি। এবং সেই সাথে টেস্ট সিরিজটা শেষ হয়ে যাওয়াতে এখন ফুল ফোকাসটা চলে যাবে হোয়াইট বল ক্রিকেটে। শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজ, তারপরে হচ্ছে টি-20 সিরিজ। দেখা যাক সেই জায়গাটাতে বাংলাদেশ কোনো ইম্প্রুভমেন্টের ছাপ দেখাতে পারে কিনা আন্ডার নিউ লিডারশিপ অফ মেহেদী হাসান মিরাজ। কারণ আমি যে কারণগুলো বলেছি আসলে, যে জাকের থাকলে আমরা হয়তো বেটার করতে পারতাম, কিংবা মিরাজের মধ্যে এক্সপেকটেশনটা আমরা যতটুকু রাখছি যে তিনি লোয়ার অর্ডারে পারফর্ম করবেন, সেটা যদি এক্সপেকটেশন আমরা না রাখতাম তাহলে হয়তো ভালো হতো। বা হাসান মাহমুদ আরও একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসে। কলম্বো টেস্টে আমরা দেখেছি যে একজন লেন্থ বোলার, প্রপার সুইং বোলারের কতটুকু প্রয়োজনীয়তা। তিনি যে আসলে ফার্স্ট টেস্টের পরে ইনজুর্ড হয়ে যাবেন, তার জায়গায় যে আসলে নাহিদ রানাকে রেখে আমাদের এবাদত হোসেনকে আনতে হবে, যিনি কিনা 2 বছর পর আবার টেস্টে ফিরছেন। তো এইসব সিচুয়েশনে পরেও আমাদের বোলিংটা আসলে, পেস বোলিং ডিপার্টমেন্টটা বেশ ভালো উইক হয়ে গিয়েছিল। দুজনই সিমিলার ধাঁচের বোলার ছিলেন, এবং এই ধরনের উইকেট আমার মনে হচ্ছিল যত বেশি গতি তত বেশি ব্যাটাররা সুবিধা ভোগ করছিলেন ব্যাটিংয়ে। সো এই ইস্যুসগুলোর কারণে খানিকটা ব্যাড লাক, খানিকটা থিঙ্কিং প্রসেসের
আমার মনে হয় গাফিলতি, এবং খানিকটা কাউকে ফেয়ারলি চান্স দিতে হবে সেটা করতে, যে টিমের ভালোর কম্প্রোমাইজ করা, সেই সব কিছু সম্মিলিত ফ্যাক্টরের কারণে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে। আমরা এত খারাপ টেস্ট টিম না, ট্রাস্ট মি, আমরা এর থেকে অনেক বেটার একটা টেস্ট টিম, এবং আশা করব সামনের যে টেস্ট সিরিজগুলো আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আমরা হয়তো আরেকটু বেটার প্ল্যানিং করে আরেকটু বেটার টিম সাজিয়ে তারপর সেই ম্যাচগুলো খেলতে যাব, এবং তাহলে হয়তো রেজাল্টস আরো কিছুটা পজিটিভ আমাদের পক্ষে আসতে পারে। এবং যারা স্কোর কার্ড দেখে হাতে তালি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইনিংস হেরেছে, আপনারা এই ব্যাপারটা জেনে রাখতে পারেন যে বাংলাদেশ এত খারাপ টেস্ট টিম না যে তারা ইনিংস ব্যবধানে হারার জন্য সেখানে গিয়েছিল। দে কুড হ্যাভ ডান মাচ বেটার, পারে নাই। আমার কাছে মনে হচ্ছে প্রথম ম্যাচটা ইজ নট আ ফ্লুক, দ্বিতীয় ম্যাচে যে আমরা ইনিংস হেরেছি সেটা একটা ফ্লুক। আপনাদের দ্বিমত থাকতে পারে এই বিষয়টা নিয়ে, জানাবেন কমেন্ট করে যদি দ্বিমত থাকে।